বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্বপন কুমার মণ্ডল। আজকের আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো ছিল ইতিপূর্বে তার উপর আমরা কয়েকটা ক্লাস নিয়েছি। আজকের আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস নিব সেটা হলো এই অধ্যায়ভুক্ত বিবর্তন এবং বিবর্তনের সপক্ষে প্রমাণ। প্রথমেই আমরা দেখব যে বিবর্তন জিনিসটা কি। সৃষ্টির আদিতে যে পৃথিবী এমন অবস্থায় ছিল সেটা কিন্তু নয়, ধীরে ধীরে এটা পরিবর্তন হয়েছে। তবে এই পরিবর্তন হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ব্যবধানে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ব্যবধানে যে পৃথিবীর যে পরিবর্তিত রূপ আজকের অবস্থা, এখানে আমরা দেখি যে জীবজগতের বিভিন্ন জীব বিদ্যমান, আবার কোনো কোনো জীব হারিয়ে গিয়েছে, আবার ভবিষ্যতে দেখা যাবে যে কোনো কোনো জীব নতুনভাবে চলে আসবে। এই যে নতুনভাবে জীব চলে আসা, পুরানো জীবের যে প্রস্থান বা চলে যাওয়া, এই প্রক্রিয়াটিকে মূলত আমরা বলে থাকি বিবর্তন প্রক্রিয়া। একে যদি আমরা একটু গুছিয়ে সংজ্ঞাকারে বলতে যাই তাহলে আমরা বলতে পারি যে ধীর, অবিরাম এবং চলমান পরিবর্তন দ্বারা কোনো সরলতর উদ্বংশীয় জীব পরিবর্তিত হয়ে জটিল উন্নততর নতুন প্রজাতি বা জীবের উদ্ভব ঘটে, তাকে বিবর্তন বলে। অর্থাৎ সৃষ্টির আদিতে যে জীব ছিল সেই জীবগুলো কিন্তু তার দৈহিক যে পরিবর্তন ঘটে, যে পরিবর্তনটা অবশ্যই সময় সাপেক্ষ, এবং সেই ধীরে ধীরে পরিবর্তিত হয়ে সেই সরলতর জীব আজকের যে জটিল এবং উন্নততর জীবের পর্যায়ে চলে আসছে। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকেই আমরা বলে থাকি বিবর্তন। এই বিবর্তনে কতগুলো প্রমাণ আমরা দেখতে পাবো, যে প্রমাণের আলোকেই আমরা বলবো যে হ্যাঁ, বিবর্তন সংঘটিত হয়েছে বা বিবর্তন হচ্ছে এবং ভবিষ্যতে এটা হতে থাকবে। প্রথমেই আমরা বলতে পারি যে অঙ্গ সংস্থান সম্পর্কিত যে প্রমাণ, এই অঙ্গ সংস্থান সম্পর্কিত যে প্রমাণ আছে এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সমসংস্থ প্রমাণ, সমবৃত্তি অঙ্গ সম্পর্কীয় প্রমাণ, আর একটা হলো লুপ্তপ্রায় অঙ্গ সম্পর্কীয় প্রমাণ। তাহলে সমসংস্থ প্রমাণটা কি? যেমন পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ এবং মানুষের যে হাত, এই অঙ্গগুলো এটাকে আমরা বলি সমসংস্থ অঙ্গ। কারণ হলো কি, এদের আপাত দৃষ্টিতে আকৃতিগত পার্থক্য দেখা গেলেও অভ্যন্তরীণভাবে এদের কিন্তু গঠনের তেমন একটা পার্থক্য নেই। তার কারণ এই যে পাখির ডানা সেটা সে ব্যবহার করে ওড়ার কাজে, ঘোড়ার যে অগ্রপদ সেটাকে কিন্তু ব্যবহার করে দৌড়ানোর কাজে, তারপরে তিমির যে ফ্লিপার সেটা কিন্তু তার চলনে সহায়তা করে, আবার আমাদের যে হাত এটা আমরা কোনো কাজ করার জন্য এটা ব্যবহার করি। তাহলে দেখা যাবে যে অভ্যন্তরীণ গঠনের দিক থেকে এটা একই রকম। এর যদি আমরা চিত্রের মাধ্যমে যদি আমরা দেখতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা বইয়ের মধ্যে যে চিত্রগুলো আছে সেটা লক্ষ্য করলে দেখব যে অভ্যন্তরীণভাবে যে এদের যে গঠন, সেই গঠনগুলি মোটামুটি একই রকম, অথচ সেগুলি ব্যবহার হচ্ছে কিন্তু ভিন্ন ভিন্ন কাজে। সুতরাং এটাকে আমরা বলতে পারি যে সেই প্রাচীনকাল থেকে যে বিভিন্ন জীব একটা থেকে আরেকটা রূপান্তরিত হলো বা পরিবর্তিত হলো বা সৃষ্টি হলো, সেখানে তাদের অঙ্গ সংস্থানগত দিক থেকে যে একটা মিল, যে একটা ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা কিন্তু আমরা এই চারটা প্রাণীর যে অঙ্গগুলির কথা বলা হলো সেখানে আমরা মিল পেয়ে যাই। তাহলে আমরা বুঝতে পারি যে একটা জীব থেকে আর একটা জীবের কীভাবে বিবর্তন প্রক্রিয়াটা ঘটলো বা বিবর্তিত হলো সেটা এখান থেকে প্রমাণ করা সম্ভব। তারপরে বলতে পারি সমবৃত্তি অঙ্গ, এদের উৎপত্তি, গঠন এবং বিকাশ ভিন্ন হলেও এরা কিন্তু একই রকম কাজ করে থাকে। এই অঙ্গগুলিকে আমরা বলি সমবৃত্তি অঙ্গ। যেমন প্রজাপতির যে ডানা বা পতঙ্গের ডানা সেটা কিন্তু সে ব্যবহার করে ওড়ার কাজে। আবার বলা যেতে পারে
যে বাদুড়ের ডানা সেটাও কিন্তু ব্যবহার করে ওড়ার কাজে। তাহলে প্রজাপতির ডানা বা পতঙ্গের ডানা আর বাদুড়ের ডানা দুটোই কিন্তু একই কাজে ব্যবহার করা হয়, কিন্তু দেখা যাচ্ছে এদের উৎপত্তিগত দিক থেকে কিছুটা পার্থক্য আছে। সুতরাং যে অঙ্গগুলি যে কাজে ব্যবহার করা হয় সেই কাজের তাগিদেই কিন্তু এই অঙ্গগুলি কিছুটা পরিবর্তিত বা পরিবর্ধিত হয়ে থাকে। সুতরাং এখানে যেটা বিবর্তন প্রক্রিয়া ঘটে সেটা আমরা প্রমাণ করতে পারি। 2 নম্বরে বলতে পারি লুপ্তপ্রায় অঙ্গ, অর্থাৎ কিছু কিছু জীবের দেহের মধ্যে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা কোনো কোনো প্রাণীর দেহের বেলায় অত্যন্ত সক্রিয়, আবার কোনো কোনো প্রাণীর দেহের বেলায় এটা কিন্তু নিষ্ক্রিয়। অর্থাৎ যেখানে নিষ্ক্রিয় সেখানে কিন্তু তার কোনো ব্যবহার নেই, আর যেখানে এটা সক্রিয় সেটা ব্যবহার হচ্ছে এবং সেটা প্রবলভাবে ব্যবহৃত হচ্ছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে আমাদের দেহের অভ্যন্তরে যে অ্যাপেন্ডিক্স, যেটা সিকাম সংলগ্ন থাকে, যে ক্ষুদ্র অঙ্গ, এই অঙ্গটি কিন্তু আমাদের দেহের মধ্যে এর তেমন একটা কার্যকারিতা নাই, যার কারণে আমরা দেখি যে এটা কখনো কখনো আমাদের কোনো সমস্যার সৃষ্টি করলেও এটা কিন্তু তেমন কোনো উপকারে আসে না। আবার এই একই অ্যাপেন্ডিক্স যেটা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর বেলায় সেটা অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। যেমন বলা যেতে পারে যে ঘোড়া এবং গিনিপিগ, এই যে দুটো প্রাণী, এদের অ্যাপেন্ডিক্স কিন্তু অত্যন্ত কার্যকরী। তাহলে দেখা যাবে যে অঙ্গ বিদ্যমান কিন্তু তার ব্যবহার নাই বিধায় কোনো কোনো প্রাণীর বেলায় সেটা অত্যন্ত নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে থাকছে, আবার কোনো কোনো বেলায় আমরা দেখছি এটা অত্যন্ত সক্রিয়। সুতরাং নিষ্ক্রিয় অঙ্গ এবং সক্রিয় অঙ্গ যেটা দুয়ের মধ্যেই বিদ্যমান, কিন্তু ব্যবহারের দিক থেকে তার কার্যকারিতা থাকছে আবার থাকছে না। সুতরাং ব্যবহারের দিক থেকে যে একটা পরিবর্তিত হয়, জীবের মধ্যে যদি একটা বৈচিত্র্য চলে আসে, তার এটা প্রমাণ। এরপরে আমরা বলতে পারি তুলনামূলক শারীরিক স্থানিক প্রমাণ, যেটা এটা হলো কি যে বিভিন্ন প্রাণীর অঙ্গের অন্তর্গঠনের সাদৃশ্য বা বৈসাদৃশ্য যে আলোচনা, এটাকে আমরা বলি তুলনামূলক শারীরিক স্থান সম্পর্কীয় প্রমাণ। এর মধ্যে দেখা যায় যে জৈব বিবর্তনের প্রমাণ এটা আমরা বলতে পারি, তার কারণ কোনো কোনো জীবদেহের মধ্যে দেখা যায় যে একটা জিনিস বিবর্তিত হয়ে আরেকটা হয়ে যায়, আবার দেখা যায় যে একটা থেকে আরেকটা উন্নততর হয়ে যায়। এখানে আমরা বলতে পারি যে মাছের যে হৃৎপিণ্ড, এটা আমরা দেখি 2টা প্রকোষ্ঠ বিশিষ্ট। আবার দেখা যায় যে ব্যাঙ, এটা হলো উভচর প্রাণী, তার হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ যুক্ত। তাহলে মাছের চেয়ে কিন্তু ব্যাঙ এটা উন্নত, তার কারণ এই যে কর্ডাটা পর্ব বা মেরুদণ্ডী প্রাণী, এই মেরুদণ্ডী পর্বে প্রাণীর যে 7টা ভাগ, এর মধ্যে যদি আমরা বিন্যাস করি তাহলে সেক্ষেত্রে পিসেস বা মৎস্য বর্গের যে প্রাণীগুলো আছে তার চেয়ে কিন্তু অ্যাম্ফিবি বা উভচর বর্গের প্রাণীগুলো কিন্তু উন্নত। তাহলে মাছের হৃৎপিণ্ড যেটা ছিল 2 প্রকোষ্ঠযুক্ত, যেখানে ব্যাঙের হৃৎপিণ্ড হলো 3 প্রকোষ্ঠযুক্ত, অর্থাৎ কিছুটা উন্নত। আবার দেখা যায় যে পাখি এবং স্তন্যপায়ী যে প্রাণী আছে তাদের হৃৎপিণ্ড কিন্তু 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে দেখা যায় যে পিসেস বা মৎস্য তার চেয়ে কিন্তু উভচর বা ব্যাঙ উন্নত, আবার তার চেয়ে পাখি উন্নত, আবার তার চেয়ে উন্নত হলো স্তন্যপায়ী। তাহলে এই যে উন্নতির যে একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার ফলে কী হলো, হৃৎপিণ্ডের কার্যকারিতা, হৃৎপিণ্ডের গঠনের কিছুটা পরিবর্তন হলো। সুতরাং এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে আমরা দেখি যে জীব কিভাবে একটা স্তর থেকে তার পরবর্তী স্তরে চলে যাচ্ছে এবং সেটা পরিবর্তিত অবস্থায়। সুতরাং এই প্রমাণগুলো যে বিবর্তন, সেই বিবর্তনের সাক্ষ্যই বহন করে। এরপরে আমরা যে প্রমাণটায় চলে যাব সেটা হলো সংযোগকারী জীবন সম্পর্কিত প্রমাণ। এখন এই সংযোগকারী যে জীব, এই হিসাবে আমরা দেখতে পারি যে কিছু কিছু প্রাণী আছে যারা 2টো জীবের মধ্যে একটা বিশেষ ধরনের সম্পর্ক স্থাপন করে। তার মাধ্যমে বোঝা যাবে যে একটা জীব থেকে আরেকটা জীবের যে উদ্ভব, সেই ক্ষেত্রে তাদের অভ্যন্তরীণ বা বাহ্যিক যে
পরিবর্তনগুলো, সে পরিবর্তনগুলো সম্পূর্ণ না হলেও কিছুটা পরিবর্তিত হয়েছে, আবার কিছু কিছু জিনিস একই রয়ে গেছে। অর্থাৎ সেই ক্ষেত্রে দুটো প্রাণীর মধ্যকার যে ধারাবাহিকতা সেটা কিন্তু আমরা খুঁজে পাই। এখানে বলা যেতে পারে যে প্লাটিপাস এটা সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য বহন করে, আর নিটাম এক ধরনের উদ্ভিদ যেটা গুপ্তবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে। তাহলে সংযোগকারী জীব আমরা কাকে বলবো? যে সকল জীব দুইটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান, এই সকল জীবকে আমরা বলবো সংযোগকারী জীব বা কানেক্টিং লিঙ্ক। এখন এক প্রাণী থেকে আরেক প্রাণীর যে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্যগুলি আমূল পরিবর্তিত না হয়ে কিছু কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছে, আর কিছু কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেনি। এই প্লাটিপাস যেটা আছে, এই প্লাটিপাসের বেলায় আমরা দেখি যে এরা সরীসৃপ জাতীয় প্রাণীর বৈশিষ্ট্য বহন করে, আবার স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য বহন করে। তাহলে বুঝতে হবে যে প্লাটিপাস হলো এই সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মাঝামাঝি পর্যায়ের একটা প্রাণী। একইভাবে নিটাম যে উদ্ভিদ, এটা দেখা যায় যে গুপ্তবীজী এবং নগ্নবীজী এই দুই জাতীয় যে উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, কিন্তু এদের বেলায় আমরা দেখি দুটো বৈশিষ্ট্যই বিদ্যমান। সুতরাং একটা জীব থেকে আরেকটা জীবের যে বিবর্তন তার এটা সাক্ষ্য বহন করে। এরপরে চলে যাব আমরা ভ্রূণ ঘটিত প্রমাণ। এই পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটা জীবের যে ভ্রূণ অবস্থায় তাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে তাদের আকৃতিগত দিক থেকে একেবারে প্রাথমিক পর্যায়ে কোনো ব্যবধান খুঁজে পাওয়া যায় না। এখন এই ব্যবধানগুলি খুঁজে না পাওয়ার কারণটা কি? কারণটা হলো যে আদি অবস্থায় কোনো একটা সময় তারা একই রকম ছিল, পরবর্তীকালে যেহেতু সময়ের ব্যবধানে পারিপার্শ্বিক অবস্থার বা পরিবেশের পরিবর্তনের কারণে এদের বিবর্তন ঘটেছে, কিন্তু তাদের জীবনের কোনো একটা পর্যায়ে তাদের আদি যে প্রকৃতি বা প্রাচীন যে রূপ, সেই প্রাচীন রূপটা কিন্তু খানিক সময়ের জন্য ফুটে ওঠে। এই যে ফুটে ওঠার জন্যই কোনো পাখি, কোনো স্তন্যপায়ী প্রাণী, আবার কোনো উভচর প্রাণী, এদের ভ্রূণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেই ক্ষেত্রে তাদের দেখে বোঝাই যাবে না যে কোনটা পাখি বা কোনটা স্তন্যপায়ী বা কোনটা অন্য জাতীয় প্রাণী। অর্থাৎ তাদের ভ্রূণর যে ধরন, সেই ভ্রূণের ধরনটা দেখলে একই রকম মনে হবে। এই সম্পর্কে বিজ্ঞানী হেকেল বলেন যে প্রতিটি জীব তার ভ্রূণের বিকাশের সময় অতি অল্প সময়ের জন্য হলেও তার পূর্বপুরুষের বিবর্তনের রূপে পুনরাবৃত্তি ঘটায়। অর্থাৎ জীব তার পরিবেশের সাথে তাল মিলিয়ে যতটাই পরিবর্তিত হোক না কেন, কোনো একটা সময় তার পুরুষের যে রূপ সেটা কিন্তু খানিক সময়ের জন্য প্রকাশ করে থাকেন। এই যে প্রকাশ করার যে পদ্ধতি, এটাকে তিনি বলেন অটোজেনি রিপিটস ফাইলোজেনি। তাহলে আমরা দেখি যে হেকেলের কথায় যে সমস্ত ভ্রূণই তার কোনো একটা সময়ের আচরণ প্রকাশ করে, সুতরাং বিবর্তন যে ঘটে তার একটা প্রমাণ এটা। 5 নম্বর আমরা যেটা বলতে পারি জীবাশ্ম ঘটিত প্রমাণ। যে জীবাশ্মটা কি? যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের জীব সৃষ্টি হয়, তাদের মৃত দেহগুলো যদি মাটির নিচে চাপা পড়ে এবং হাজার হাজার বছর ব্যবধানে তার কোনোরূপ পরিবর্তন না হয়ে সেটা যদি স্টোন ফর্ম করে বা পাথরের মতো হয়ে যায়, অর্থাৎ কঠিন অবস্থা প্রাপ্ত হয়ে যায়, এটাকে আমরা বলি জীবাশ্ম। এখন এ পর্যন্ত বিভিন্ন সময় যে জীবাশ্মের মাধ্যমে দেখা গেছে যে কোনো প্রাণীর যে ধারাবাহিকতা, সেটা কিন্তু আমরা গ্যাপ মনে করি যে এরপরে এই প্রাণীটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ধারাবাহিকতার কিছুটা গ্যাপ থেকে যায়। কিন্তু জীবাশ্মের মাধ্যমে কিছু কিছু প্রাণী আবিষ্কৃত হয়েছে যেগুলি দেখা যায় যে দুটো প্রাণীর মধ্যকার যে ধারাবাহিকতা সেটা কিন্তু তারা বজায় রাখে। সুতরাং
জীবাশ্মগুলোর পরীক্ষার মাধ্যমে এই বিবর্তনের সপক্ষে যুক্তি পাওয়া যায়। আবার যে কথাটা বলা হয়েছিল যে মিসিং লিঙ্ক একটা শব্দ আছে, অর্থাৎ বিবর্তিত যে প্রাণীসমূহের একটা থেকে আরেকটার মধ্যে যথেষ্ট পার্থক্য মনে হয়, কিন্তু এর মাঝামাঝি কোনো একটা প্রাণী থাকার কথা ছিল, কিন্তু বর্তমানে সেটা জীবজগতে খুঁজে পাওয়া যায়নি। হয়তো জীবাশ্মের মাধ্যমে ওই সকল প্রাণীকেই খুঁজে পাওয়া যাবে যাদের মধ্যে ধারাবাহিকতা আছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আর্কিওপটেরিক্স নামক একটা প্রাণী, যেটি সরীসৃপ এবং পাখির উভয়ের বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ সরীসৃপ থেকে যে পাখির উৎপত্তি তার কিন্তু এটা একটা বড় প্রমাণ। কারণ সরীসৃপের মতো এই আর্কিওপটেরিক্স যে প্রাণীটা, তার পা এবং দাঁত আছে, আবার পাখির মতো আছে তার ডানা, লেজ এবং চক্ষু। তাহলে দেখা যায় যে সরীসৃপ এবং পাখি এই দুটো যে প্রাণীর যে ধরন তার বৈশিষ্ট্য বহন করে। এই যে ফসিল বা জীবাশ্ম আর্কিওপটেরিক্স সেটি। সর্বশেষ বলা যেতে পারে জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কি? যে সৃষ্টির আদি থেকে যে সকল প্রাণী এই জীবজগতে চলে আসছিল, বর্তমান কালেও তাদের কোনো কোনো প্রাণীকে খুঁজে পাওয়া যায় যে তাদের বিকাশ ঘটেছে, কিন্তু ধারাবাহিকতার তেমন একটা পরিবর্তন ঘটেনি, অথচ সেই সময়কার অনেক অনেক প্রাণী পৃথিবী থেকে অনেক অনেক আগেই বিলুপ্ত হয়েছে। তাহলে যে সমস্ত প্রাণী সেই আদি অবস্থায় ছিল, এখনও অনেকটা অবিকৃত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে, আর তার সমসাময়িক অনেক প্রাণী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাহলে এই যে আদিকালের যে প্রাণী অবিকৃত অবস্থায় রয়ে গেছে, এটাকে আমরা বলতে পারি জীবন্ত জীবাশ্ম। জীবাশ্ম যদিও তার ডেড বডি, কিন্তু এরা এখনও অ্যালাইভ বা জীবন্ত। সুতরাং এখানে যে বিষয়গুলি আলোচনা করা হলো, যে জীবন্ত জীবাশ্ম, এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে লেমুরাস বা রাজকাঁকড়া, যেটা আমরা দেখে থাকি। সুতরাং 1 থেকে 6 পর্যন্ত এই যে আমরা ক্রমানুসারে আলোচনা করলাম, এর প্রত্যেকটা প্রমাণেই যে বিবর্তনের সপক্ষে যুক্তি প্রদর্শন করে, আর এর আলোকেই আমরা বলতে পারি যে জীবজগৎ তার পারিপার্শ্বিক অবস্থার সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনটা হচ্ছে অত্যন্ত ধীর গতিতে। সুতরাং অপরিবর্তিত কিছুই নাই, সবই পরিবর্তিত হচ্ছে সময়ের ব্যবধানে, পারিপার্শ্বিক অবস্থার ব্যবধানে। এটাই হলো বিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা চলে যাব অন্য কোনো অধ্যায়।